প্রিয় দর্শক, স্বাগতম সমকাল ডিজিটালে। আমরা একটা বাজেট পরিস্থিতির মধ্যে আছি। কিছুক্ষণ আগে আমাদের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি জাতীয় সংসদে 2024-25 সালের বাজেট উপস্থাপন করেছেন। এটা নিয়ে আলোচনা হবে, মানুষের প্রত্যাশা থাকবে। আমরা একটা অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছি। এই বাজেট সেই সংকটকে সমাধানের দিকে নিয়ে যাবে নাকি তা দীর্ঘায়িত করবে, সেটাই আজকে আমাদের ভেবে দেখার বিষয়। আমাদের সঙ্গে আজকের বাজেট পর্যালোচনায় উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী, সমকালের সহযোগী সম্পাদক এবং বাণিজ্য সম্পাদক জনাব জাকির হোসেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনাকে সমকালে ডিজিটাল স্টুডিওতে স্বাগতম। আমরা জানি যে এবারের বাজেটের একটা শিরোনাম করা হয়েছে যে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার। তো বাজেট যেভাবে উপস্থাপিত হয়েছে, আপনার নিজস্ব মূল্যায়নটা কি যে এই দাবি যে স্মার্ট, সমৃদ্ধ এবং সুখী বাংলাদেশ নির্মাণের জন্য এই বাজেট কতটা সহায়ক হবে? আমি শব্দ তিনটা বিশ্লেষণ করি: সুখী, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বলতে যেটা বোঝানো হয়ে থাকে, আমরা সব কিছুতেই স্মার্ট হব, শুধু প্রযুক্তির ক্ষেত্রে তা কিন্তু না। সুখী বলতে জনগণের জীবনমানের উন্নতি হবে। সমৃদ্ধ বলতে জনগণের জীবনমানের পাশাপাশি দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই একটা উন্নতির ছাপ থাকবে। আমি যদি একটু বিশ্লেষণে যাই এই তিনটা শব্দের, তো বাজেটের বক্তব্যের শিরোনাম এটা, কিন্তু বাজেট আরও বিস্তারিত একটা জিনিস, যেটা মূলত সরকার একটি অর্থ বছরে তার আয় এবং ব্যয়ের পরিকল্পনা। শুধু বাজেটকে শুধু সংখ্যাতাত্ত্বিকভাবেই দেখলে হবে না, এটি একটি রাজনৈতিক সরকারের অর্থনৈতিক দর্শনও। সরকার একটি অর্থ বছর তার অর্থনৈতিক পরিকল্পনা বাজেটের মাধ্যমে উপস্থাপন করে, যেখানে দুটি অংশ থাকে। একটা, বিভিন্ন খাতে সরকার বরাদ্দ দিয়ে থাকে, যার একটি বড় অংশ সরকারি কর্মকর্তাদের বেতন, সুদ পরিশোধ সহ বিভিন্ন পরিচালন ব্যয়ে চলে যায়। আরেকটি অংশ উন্নয়ন ব্যয়, যেটা দিয়েই মূলত মানুষের সমৃদ্ধি কিংবা জীবনমানের উন্নয়নের চেষ্টা করে সরকার। তো এবারের বাজেটটি আমরা যদি দেখি, তাহলে আকারগত দিক দিয়ে বাজেট একটু কনজারভেটিভ, আগের চেয়ে একটু সংকুচিত। এটার কারণ আপনার প্রাথমিক বক্তব্যেই রয়েছে যে অর্থনীতি একটি সংকটকাল অতিক্রম করছে। সেই জন্য সরকার তার দর্শনটা এরকম, কতটুকু বাস্তবায়ন হবে আমি জানি না, যে আমি যেহেতু অর্থনীতি একটি সংকটের মধ্যে আছে, আমি খুব বেশি ব্যয় করতে পারবো না। বাজেটের ব্যয়ের আকার এই কারণে, যদিও আগের অর্থ বছরের চেয়ে পরিমাণ কিছুটা বেড়েছে, কিন্তু আপনি যদি অর্থনীতির আকারের চিন্তা করেন, জিডিপির আকারের তুলনা চিন্তা করেন, তাহলে সেটা আগের চেয়ে কমেছে। তার মানে বাজেটটা একটু কনজারভেটিভ। আয়ের ক্ষেত্রেও খুব বেশি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নাই, তবে আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তো এরকম একটা প্রেক্ষিতে সরকারের চিন্তায় সবচেয়ে বড় আকারে রয়েছে হচ্ছে জিনিসপত্রের দাম, উচ্চ মূল্যস্ফীতি। তো শুধু একটি বাজেট দিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপ সরকার সবসময় নিতে পারে, কিন্তু বাজেট যেহেতু একটি ফিসকাল পলিসি, এই পলিসির মাধ্যমে বিভিন্ন নীতি নিয়ে জিনিসপত্রের দামকে প্রভাবিত করা যায়, সে কারণে কিছু চেষ্টা সরকার করে থাকে। তো এবার তো আমরা দেখছি যে একটা আপনি যে আয় এবং ব্যয়ের জায়গায় বললেন যে একটা ব্যক্তির সংসার, সে তো চিন্তা করে আমার আয় কোথা থেকে আসবে, কারণ আমার ব্যয় এই পরিমাণ। রাইট। আমরা ব্যয় সবসময় কমাতে পারি না, ফলে আয় বাড়াতে হয়। তো এবারে আমাদের তো বৈদেশিক ঋণের জায়গাগুলো সংকুচিত হয়ে আসছে, অভ্যন্তরীণ রাজস্ব আদায় ক্রমাগতভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না আমাদের যে জিডিপি তার অনুপাতে। তাহলে আমরা এই বাজেটের যে আয় লক্ষ্যমাত্রা দেখানো হয়েছে, সেটা কিভাবে অর্জিত হবে? এবারের বাজেটে আয়ের যে লক্ষ্যমাত্রা, বাজেটের ব্যয়ের লক্ষ্যমাত্রার চেয়ে 1 লাখ সম্ভবত 57,000 কোটি টাকা, কিংবা 2,57,000 কোটি টাকা
বাজেটের ব্যয়ের আকার 7,97,000 কোটি টাকা, আর রাজস্ব আয়ের আকার 5.5 লাখ কোটি টাকার মতো। তো এই টাকাটা, বাকি টাকাটা হচ্ছে আপনি ঋণ করে খরচ করতে চান। তো ব্যয়ের ক্ষেত্রে সরকারের যে লক্ষ্যমাত্রা, সেখানে আগের বছরের চেয়ে বাড়ানো হচ্ছে মাত্র 5% মতো। আয়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে 10% মতো। এটা হচ্ছে সরকারের পরিকল্পনা। যদিও সরকারের পরিকল্পনা বাজেটে যা ঘোষণা করা হয় শেষ পর্যন্ত অতটুকু কোনোটাই হয় না। গত বছরের বাজেটেরও ব্যয়ও আমরা করতে পারি। সেই পরিসংখ্যানটাই আমি যদি বলি, যেটা সংশোধিত বাজেটে উপস্থাপন করা হয়েছে, সরকারের ব্যয়ের পরিকল্পনা ছিল 7,61,765 কোটি টাকা। তো সেটা আজকে সংশোধিত বাজেট, মূল বাজেটের সঙ্গে সংশোধিত বাজেটও উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। সেখানে দেখছি সংশোধিত বাজেটের আকার 7,14,000 কোটি টাকা। তো এই অর্থবছরটা শেষ হবে কিন্তু 30শে জুন। এটাও কিন্তু একটা এস্টিমেট। তো আমরা শেষ পর্যন্ত 30শে জুনের পরে যখন হিসাব হবে, তখন দেখব যে আসলে 7,14,000 কোটি টাকাও হবে না, হয়তো সেটা 7 লাখ কোটি টাকার মতোই হবে। সো পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে ব্যয় এবং আয় উভয় ক্ষেত্রেই একটা বড় ধরনের গ্যাপ থাকে। আপনি যদি আয়ের ক্ষেত্রে দেখেন, একই রকম এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল 4,30,000 কোটি টাকা, যেটা চলতি অর্থ বছরে। সেটা আমরা 10 মাসের রাজস্ব আয়ের যে পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সেটা অনেক পিছিয়ে, মানে বাকি 2 মাসে ওই পরিমাণ রাজস্ব আদায় সম্ভব না। তো আমাদের প্রত্যেকবারের বাজেটই একই ক্যারেক্টার, এবারও তাই থাকছে, সরকারের চেষ্টা থাকবে। কিন্তু আমাদের অর্থনীতির যে পরিস্থিতি এবং আইএমএফের ঋণের যে সত্ত্ব রয়েছে, সেখানে আমাদের এবার মূল্যস্ফীতি সামাল দেওয়া তো জনগণের জন্য দরকার, আবার আইএমএফের ঋণের সত্ত্ব মানতে গিয়া রাজস্বের একটা টার্গেট আছে। একই সাথে ঋণের সত্ত্ব মানতে গিয়া কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো রাখছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের পরে দামটা কিভাবে বাড়বে, যেমন আপনি যদি বিদ্যুতের দাম বাড়ান, আপনি যদি পানির দাম বাড়ান, এসব ক্ষেত্রে খুব বেশি ভর্তুকি দেওয়ার পক্ষে আইএমএফ না। তো আলটিমেটলি সেটা কি হবে, সেটা একদিক দিয়ে সরাসরি মানুষের এই ধরনের সেবা ব্যয়ের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে, আবার ব্যয় বেড়ে যাবে। বিদ্যুতের দাম কিংবা জ্বালানি তেলের দাম কিংবা গ্যাসের দাম এগুলো যদি বাড়ে, সেইটা আবার পরোক্ষভাবে জিনিসপত্রের দামের উপরও প্রভাব পড়বে। তার মানে 2 দিক দিয়ে কিন্তু মানুষের চাপে পড়ার সংখ্যা রয়েছে। এখন সরকারের কাছে আপনার অস্ত্র কিন্তু খুব সীমিত, একটা উভয় সংকট কিন্তু আছে, যে তাকে রাজস্ব আদায়ও বাড়াইতে হবে, আবার মূল্যস্ফীতির চাপও কমাইতে হবে। তো এই দুইয়ের মধ্যে ব্যালেন্স করার জন্যই সরকার অপারেশনটা কিভাবে করে সেটা গুরুত্বপূর্ণ। সেখানে বাজেটের আকার খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ এই আকার তো চেঞ্জ হতেই পারে। এখন যেটা মানে আমরা আমাদের সমকালেও শিরোনাম করেছি আমরা, যে রাজস্ব আদায়ের নিশানায় চাপে মধ্যবিত্ত। তো আমরা জিনিসপত্রের দামের কারণে, খাদ্যমূল্য বাড়ার কারণে গরিব মানুষ তো ইতিমধ্যেই হাসপাস অবস্থায় আছে, দারিদ্র্য বাড়ছে। এখন মধ্যবিত্তর উপর যদি এই চাপটা বাড়ে রাজস্ব আদায়ের, বিভিন্ন ক্ষেত্রে কর এবং ভ্যাট এর আওতা বাড়ানো হচ্ছে দেখা যাচ্ছে, তো সেইটার পরিণতিটা কী হবে? কারণ মধ্যবিত্ত তো একই সঙ্গে আবার কনজামশন করে, মধ্যবিত্ত কেনে, ফলে মধ্যবিত্ত এই কেনা কারণে অর্থনীতির সেবা খাত এবং অন্যান্য খাতেও কিন্তু একটা প্রবৃদ্ধি বাড়ে। ফলে আমি যে মধ্যবিত্ত অর্থনীতির বাহন হতে পারতো, তাকে যদি আমি আবার করের চাপে ফেলি, সেটা আবার কিউমুলেটিভ ইফেক্টে অর্থনীতিকে আবার বেকায়দায় ফেলবে কিনা। একটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী হিসেবে তার অবস্থা খারাপ হতে পারে কিনা, এবং তার কারণে আবার অর্থনীতির অবস্থাটাও আরো খারাপ হতে পারে কিনা। মধ্যবিত্তের একটা সমস্যা হচ্ছে যে মধ্যবিত্তের একটি বড় অংশের আয় নির্ধারিত। সে যদি চাকরি করে বেতন নির্ধারিত, বেশিরভাগ ক্ষেত্রে যদি চাকরিজীবী, অনেক মধ্যবিত্তের একটা বড় অংশ হচ্ছে তার আয়টা নির্ধারিত। যারা ব্যবসা করেন তাদের আয়টা নির্ধারিত না। তারা পরিস্থিতির সাথে তারা একটা স্ট্র্যাটেজি নিতে পারেন, যে ব্যবসায়ী যে সে তার প্রফিট মার্জিনের জন্য সে দাম বাড়াই দিতে পারে। নিম্নবিত্ত কিংবা একবার গরিব মানুষেরও একটা কায়দা আছে, যদিও আমি তাদেরকে অসম্মান করছি না, তারা তো খুবই কম আয়ের মানুষ, তাদেরকে বেঁচে থাকার জন্য প্রচুর সংগ্রাম করতে হয়। তাদের একটা অপশন আছে, তারা তাদের মজুরি বাড়িয়ে দিতে পারে। মনে করেন যে একজন রিক্সাওয়ালা, সে এক জায়গার ভাড়া 20 টাকা থেকে সে 30 টাকা করতে পারে, দাবি করতেই পারে। কিন্তু একজন নির্ধারিত বেতনের লোক, তার কিন্তু কোনো অপশন নাই।
তাকে কি করতে হয়? তখন তাকে খরচের ক্ষেত্রে কাটছাট করতে হয়, অথবা সরকার এমন কোনো পদক্ষেপ নেবে যে তার আয়টা বাড়তে পারে। আর যদি জিনিসপত্রের দামের চাপটা সরকার কমাতে পদক্ষেপ নেয় তাহলে সে কিছুটা স্বস্তি পাবে। এই হচ্ছে মধ্যবিত্তের অবস্থা। এখন আগামী অর্থ বছরের বাজেট আসলে মধ্যবিত্তকে কোন জায়গায় আছে আমরা যদি দেখি, এবং কোন কোন ক্ষেত্রে তার যে করারোপের ক্ষেত্রগুলো কি সেটাও যদি একটু বলেন। তো মধ্যবিত্তকে প্রথমত তাকে ব্যক্তিগত আয়কর দিতে হয়। তো সেই জায়গায় একটা সীমা আছে যে আপনার বার্ষিক আয় যদি 3.5 লাখ টাকার কম হয় তাহলে আপনাকে কোনো কর দিতে হবে না, এর বেশি হলে আপনাকে কর দিতে হবে। তো সেটা যা ছিল আগের অর্থ বছরে সরকার সেটাই রাখছে। তো এটা দাবি থাকে যে করমুক্ত আয়ের সীমা যদি একটু বাড়ানো হয় তাইলে মধ্যবিত্ত একটু স্বস্তি পায়। কারণ দেখা গেল যে যার ইনকামটা আগের বছরের চেয়ে খানিকটা বেড়ে 3.5 লাখ টাকা হয়েছে, সেটা 3,70,000 হইলে কিছু মানুষ একটু স্বস্তি পাবে যে সে জিনিসপত্রের দামের বাস্তবতায় দরকার হলে পরের বছর সে করের আওতায় আসুক। আবার কিছু জিনিস সেবা নিতে গেলে যে আপনার ওই প্রয়োজনীয় সেবা আপনাকে নিতেই হবে, ওই সেবার সাথে টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে টিআইএন বাধ্যতামূলক করার জন্য মধ্যবিত্তের আর একটা চাপ তৈরি হবে যে যে করযোগ্য আয় যার নাই তারও টিআইএন করতে হচ্ছে, কিংবা তাকে আপনার মানে এনবিআর তাকে তার জালের মধ্যে আনার চেষ্টা করছে। যদিও এনবিআর এর পলিসি হচ্ছে যে টিআইএন থাকুক, তবে তার আয় যদি নির্ধারিত যে সীমা তার উপরে না যায় তার উপরে কর ধার্য হবে না। আর একটা জিনিস হচ্ছে যে সরাসরি আয়কর কিংবা তার জিনিসপত্র কেনার বিষয়গুলো যে রয়েছে এর বাইরেও কিছু কিছু জিনিস আছে যেটা পরোক্ষভাবেও আবার মধ্যবিত্তকে এফেক্ট করে। হ্যাঁ, যেমন কিছু ক্ষেত্রে যদি আপনার ভ্যাট বাড়ে, যেমন মানে কিছু উদাহরণ কি দিতে পারেন যে এবার কোন কোন ক্ষেত্রে তার ভ্যাট বাড়বে বা তার আমরা যতদূর জেনেছি যে মধ্যবিত্তের প্রয়োজনীয় পণ্যের যে সমস্ত তালিকা মধ্যবিত্ত কি সবারই, হ্যাঁ, যেমন আপনার মোবাইল ফোনে প্রচুর কথা বলতে হয়, মোবাইল ফোনে কথা বলার উপরে যে আপনার জন্য তো সিমের উপরে হয়তো এটা ট্যাক্সটা যতদূর জানি যে এটা একটু বাড়ছে। এরপর ফ্রিজ, এয়ার কন্ডিশন এইগুলার ক্ষেত্রে যে সমস্ত রিয়াতি সুবিধা আছে সেখানে কিছু কিছু আমদানি করা ফ্রিজ এবং টেলিভিশন না, এটা আমাদের দেশীয় উৎপাদনের জন্য যে সমস্ত কাঁচামাল আমদানি করতে হয়, হ্যাঁ, সেইখানে কিছু রেয়াত ছিল। এই সমস্ত শিল্পের কিছু ক্ষেত্রে আয়করে ছাড় ছিল। তো যখন এইগুলাতে আপনি কমাচ্ছেন তখন হবে কি যে তাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে গিয়ে এই জিনিসের দাম বেড়ে যাবার সম্ভাবনা। তো একদিক থেকে ভোক্তা এবং একদিক থেকে আমাদের যে নিজস্ব শিল্প দুটোই তো ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত শব্দটা এভাবে বলা যাবে কিনা, কারণ এটা আসলে ইম্প্যাক্ট কী হবে সেটা দেখতে হবে। এনবিআর একটা যুক্তি থাকে যে আমি দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার জন্য আপনাকে 10 বছর ধরে সুবিধা দিয়ে আসছি, আপনি সেই সুবিধাই এখন দাঁড়িয়ে গেছেন, তাই না? কিন্তু আপনাকে তো আবার একটা প্রতিযোগিতায় আসতে হবে। আপনি দীর্ঘদিন যদি এই সুবিধা ভোগ করেন, আমার তো আবার রাজস্বও দরকার, তাই না? আপনি এখন জায়ান্ট হয়ে গেছেন, এখন সরকারকে কিছু দেন। এই হচ্ছে এনবিআরের অবস্থানটা। কারণ আমার যদি আমি কর যদি না বাড়াই তাহলে আমি মানুষকে জন্য যে উন্নয়ন করব সেখানে আমি কিভাবে টাকা দেব? এখন উন্নয়নের বিষয়টাই আমরা চলে আসি, আমাদের তো শেষের দিকে চলে এসেছি। যেমন আমাদের যে বাজেটের যে অবস্থা, উন্নয়ন ব্যয় কতটা রাখা সম্ভব হচ্ছে, এবং আমরা যে পরিকল্পনাগুলো সামনে আরও করছি, আরও এক্সপ্রেসওয়ে, আরও ফ্লাইওভার, বিশাল বন্দর, বিমানবন্দর, এই জাতীয় যে সমস্ত পরিকল্পনা, 8 লেন 12 লেন পর্যন্ত যাওয়া, তো অনেক বিলাসী পরিকল্পনাও ছিল এর ভেতরে, তো সেগুলো কি আর থমকে যাচ্ছে? এইখানে আমি বিশেষজ্ঞরা নানাভাবে বিষয়টাকে বিশ্লেষণ করেন। একটা মত আছে এরকম যে মেগা প্রজেক্টগুলা সবগুলোই যে
খারাপ তা না, কিন্তু কিছু মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে যে অর্থনীতির এই সংকটকালে এত পরিমাণ বিদেশি লোন দিয়ে সেটাকে ফাইন্যান্স করাটার জন্য এই সময়টা যথোপযুক্ত কি না তারা প্রশ্ন তুলছে। বরং আপনি যদি উদাহরণ দিই, ঢাকার যে মেট্রো রেল, এটাকে ফ্রুটফুল বলছেন অনেকেই, এটা গণপরিবহনে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে, মানুষকে স্বস্তি দিয়েছে, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। তো হয়তো এমন কিছু প্রকল্প নেওয়া হয়েছে যে আমরা সেখানে প্রচুর বিদেশি ঋণ নির্ভর হয়েছি এবং সেইটার ঋণ পরিশোধের সময়কালও কাছাকাছি চলে আসছে, কোনোটা শুরু হয়ে গেছে। তো যখন অর্থনীতি সংকটে পড়েছে, যখন ডলার ক্রাইসিস শুরু হয়েছে, রেভিনিউ খুব বেশি বাড়তেছে না, তখন সরকারের সামনে ঋণ পরিশোধের যে চাপ আছে, আপনি যদি খেলাপি না হতে চান, ওই ঋণ পরিশোধ করতে গিয়া দেশের সামগ্রিকভাবে মানুষের জীবনমান উন্নয়নে, যেটা সামাজিক অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আপনাকে তো শিক্ষা দিতে হবে, গুণগত মানের শিক্ষা দিতে হবে, নাহলে জাতি হিসাবে আমরা পিছিয়ে পড়ব। আপনাকে স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে। স্বাস্থ্য যদি আপনি সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে না পারেন, তাইলে কর্মমুখী তৈরি হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা খুব বেশি নজর দিতে পারতেছি না। শুধু আমরা অবকাঠামোতে দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে আমরা এমন কিছু করে ফেলেছি যেটা সবটাই খারাপ না, কিন্তু ওইখানে আমাদের খুব সতর্কতার সাথে আমাদের এবারে ঋণ পরিশোধে তো আমাদের একটা বড় আয়ের একটা আমরা যে কর দেব, সেটার বড় অংশ তো ঋণ পরিশোধে চলে যাচ্ছে। তাহলে পরিচালন ব্যয় যেটা, সেটার একটা বড় অংশই ঋণ পরিশোধে চলে যাবে। সো সরকারের যে রাজস্ব আয়, সেখান থেকে উন্নয়ন কর্মকাণ্ডে ফাইন্যান্স করার মতো পরিস্থিতি আরও সংকুচিত হয়ে আসতেছে। শুধুমাত্র উন্নয়ন ব্যয় করতে হবে, ঋণ নির্ভর উন্নয়ন ব্যয় করতে হবে, যেখানে ঋণের পরিমাণটাই বেশি হবে। তো যদি আমি রাজস্ব আয় বাড়াতে না পারি, এখন রাজস্ব আয় আপনাকে বাড়াতে হবে মানে নিম্ন আয়ের মানুষের উপরে চাপ বেশি না বাড়িয়ে, যেখানে প্রচুর লিকেজ আছে, ফাঁকি আছে, সরকারি অনেক প্রতিষ্ঠান আছে ইনএফিসিয়েন্সির কারণে তারা কর দিতে পারে না, প্রচুর কর ফাঁকি আছে, প্রচুর দুর্নীতির মাধ্যমে কালো টাকা সৃষ্টি হয়েছে, তাই না? মানুষ বিদেশে সম্পদ পাচার করছে। আপনি যদি সুশাসনের জায়গায় উন্নতি করে, পলিটিক্যালি আপনার কমিটমেন্ট আছে আপনার ইলেকশন ম্যানিফেস্টোতে, সেই জায়গায় যদি আপনি ড্রাইভ দিয়ে আপনি বাড়তি কিছু টাকা আনতে পারেন, তাহলে কিন্তু সাধারণ মানুষের উপরে, যাদের আয় কমে গেছে, তাদের উপরে আপনি চাপ খানিকটা কমাইতেও পারেন। হ্যাঁ, এখন সরকারের যে পরিকল্পনা সরকার নিচ্ছে, সরকার যদি ওই জায়গায় সফল হয়, সরকার যদি অপারেশনে গিয়ে, যেমন আপনার এবার একটু কর ছাড় কমানো হচ্ছে, কর ফাঁকি ধরার জন্য নানান প্রচেষ্টার কথা বলা হচ্ছে, বাজেটে বলা হয়েছে, সেটা যদি সরকার ফাংশনাল জায়গায় গিয়ে যদি সে তার অ্যাচিভমেন্ট দেখাতে পারে, তখন কিন্তু সে এইখানে যদি তখন দেখা যায় যে নিত্য প্রয়োজনে কোনো একটা পণ্যের হঠাৎ করে দাম বেড়ে গেল, আমার আমদানি শুল্ক কমাতে হবে, তাহলে সে সিদ্ধান্ত নিতে পারবে যে আমি আমদানি শুল্ক কমিয়ে দিলাম। আশা করি আমরা যে আলোচনাগুলো করছি, আপনিও যে প্রশ্নগুলো উত্থাপন করলেন, পরামর্শ হাজির করলেন, সেগুলো আশা করি কর্তৃপক্ষের নজরে আসবে। আরও অনেকে আমরা কথা বলবো। আমরা সাধারণভাবে যেটা যদি আমরা উপসংহারে নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি যে এবারে নিম্নবিত্তের উপর যে চাপ রয়েছে সেটা থাকছে, মধ্যবিত্তের উপরও করের চাপ বাড়বে, আমাদের দেশীয় শিল্পের উপর একটু চাপ বাড়বে সরকারের জাতীয় রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজনে, ঋণ পরিশোধের এবং পরিচালন ব্যয় বাড়ার কারণে আমাদের উন্নয়ন এবং গণকল্যাণে যে ব্যয়গুলো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ইত্যাদি খাতে, সেগুলোর ক্ষেত্রেও আমাদের একটু হাত ছোট করে চলতে হবে। তো দিনের শেষে আমরা আশাবাদী থাকতে চাই, কারণ সবসময় একটা অর্থনীতি যখন সংকটে পড়ে, তখন ওই যে বলে যে বেলটা টাইট করে বাঁধতে, যাতে পেটটা না ফুলে যায়। আমাদের এখন অর্থনীতি পায়ে সবলতা দরকার। সেই দিক থেকে আমরা একটা ইতিবাচক পরিবর্তন আশা করব এবং আশা করি এই বাজেট সেই ক্ষেত্রে সংসদের আলোচনা, পর্যালোচনা, সমালোচনার মধ্য দিয়ে একটা কাঙ্ক্ষিত জায়গায় যাবে। সমকালের এই ডিজিটাল স্টুডিওতে সমকালের আলাপে আপনাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ জাকির সাহেবকে। আজকে আমরা তাকে পেয়েছি। আমরা নিয়মিত এই ধরনের অনুষ্ঠান সমকাল থেকে হবে, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাকেও ধন্যবাদ।